আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। সংবাদে আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি নবনীতা এবং আমি রিদিতা রেজা। শুরুতেই জানিয়ে দিচ্ছি সিটিসেল সংবাদ শিরোনাম। মানবতা বিরোধী অপরাধে জামায়াত নেতা মীর কাশেম আলী গ্রেফতার, ট্রাইব্যুনাল থেকে ঠিকানা কারাগার। নাশকতার অভিযোগে জামায়াত শিবিরের ৬০০ নেতাকর্মীর নামে মামলা, গ্রেফতার আরও ৮ জন। গার্মেন্টস কারখানা খুলে দেওয়ার দাবিতে আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত অর্ধশত। গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলার জন্য সংসদে বিরোধী দলকে দোষারোপ, অর্থনীতি ধ্বংস করার অভিযোগ বিএনপির। এবং টি-20 সিরিজের প্রথম ম্যাচে টাইগারদের পরাজয়, ৬১ রানের ওপেনিংয়ে ধীরগতির ব্যাটিং। এছাড়াও সোশ্যাল, ইসলামী ব্যাংক বিশেষ সংবাদ থাকছে। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কুকুরের সার্ফিং এর খবর। মানবতা বিরোধী অপরাধের অভিযোগে জামায়াত নেতা মীর কাশেম আলীকে গ্রেফতার করা হয়েছে। হাজির করার পর কাস্টাডি ওয়ারেন্ট দিয়ে তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠিয়ে দেন ট্রাইব্যুনাল ১। সোমবার তাকে আবারও হাজির করার পর আটক, আবেদন ও জামিনের বিষয়ে শুনানি হবে। মাজহার হক মান্নার রিপোর্ট। দুপুর ২টায় ট্রাইব্যুনাল ১-এর আদেশের পর পৌনে ৪টায় মতিঝিলে তার ব্যবসায়িক অফিস থেকে জামায়াত নেতা মীর কাশেম আলীকে গ্রেফতার করে পুলিশ। সেখান থেকে একটি মাইক্রোবাসে সরাসরি তাকে নিয়ে আসা হয় ট্রাইব্যুনালে, রাখা হয় হাজতখানায়। আদালতের বিভিন্ন প্রক্রিয়া শেষ হওয়ার পর চেম্বারে বসে আদেশ দেন ট্রাইব্যুনাল। নির্দেশের পর প্রায় ঘন্টা দুয়েকের মধ্যেই জনাব মীর কাশেম আলীকে গ্রেপ্তার করা হয় এবং গ্রেপ্তার করে ট্রাইব্যুনাল আনা হয়। মাননীয় ট্রাইব্যুনাল তাকে কাস্টডি ওয়ারেন্ট দিয়ে জেল হাজতে পাঠানোর জন্য নির্দেশ দিয়েছেন এবং আগামীকালকেই তাকে ট্রাইব্যুনালে উপস্থিত হবার জন্য আদেশ দিয়েছেন। ওনার ব্যাপারে কোনো অ্যাপ্লিকেশন বা কজ লিস্ট বলি আমরা, যেটা সেখানে কোনো কিছু ছিল না। তো আদালত একটা আদেশ পাস করেছেন যে ওনাকে গ্রেপ্তার করে এখানে আনার জন্য। কি কারণে ওনাকে গ্রেপ্তার করা হয়েছে, কি অভিযোগ তার বিরুদ্ধে, এখন পর্যন্ত আমরা কোনো কিছুই জানি না, যেহেতু কোনো ধরনের কপি আমরা পাইনি বা আসামি পাননি। মীর কাশেম আলী গ্রেপ্তার হওয়ার আগে তার বিরুদ্ধে একটি প্রতিবেদন জমা দিয়ে তাকে গ্রেপ্তারের আবেদন জানায় প্রসিকিউশন। ওই সময়ে প্রসিকিউশন তার বিরুদ্ধে অপরাধের বিবরণ তুলে ধরে। শুনানি শেষে আদেশ দেন আদালত। যিনি ১৯৭১-এর মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে চট্টগ্রামের আলবদর বাহিনীর কমান্ডার ছিলেন এবং পরবর্তীতে আলবদর বাহিনীর কমান্ডের তিনি তৃতীয় ব্যক্তি ছিলেন। চট্টগ্রামের বেশ কিছু বধ্যভূমি যেখানে রয়েছে, সে বধ্যভূমিতে যে সমস্ত হত্যাকাণ্ডগুলো হয়েছে সেগুলোর সাথেও মীর কাশেম আলী সাহেব প্রত্যক্ষভাবে তিনি যুক্ত। ইফেক্টিভ অ্যান্ড প্রপার ইনভেস্টিগেশন পরিচালনার জন্য মীর কাশেম আলীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে তাকে আটক রাখার প্রয়োজনীয় আদেশ দেওয়া হোক। আমাদের মাননীয় ট্রাইব্যুনাল আমাদের এই আবেদনটিকে সহৃদয় বিবেচনায় নিয়েছেন। প্রসিকিউশন জানিয়েছে, বাচ্চু রাজাকার পালিয়ে যাওয়ায় সতর্কতা হিসেবে এবার এমনভাবে আবেদন করা হয় যাতে আগেভাগেই কেউ জানতে না পারে। মাজহার হক মান্না, চ্যানেল আই, ঢাকা। মতিঝিলে পুলিশের ওপর হামলার ঘটনায় জামায়াত শিবিরের ৬০০ নেতাকর্মীর বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা করেছে পুলিশ। মগবাজারের মেজবাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে আরও ৮ শিবির কর্মীকে। দেশকে অস্থিতিশীল করতে জামায়াত শিবির নতুন করে কী ধরনের পরিকল্পনা করছিল জানতে এদের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ চলছে, জানিয়েছে পুলিশ। এনামুল কবির রূপমের রিপোর্ট। শীর্ষ নেতাদের মুক্তির দাবিতে রাজধানীর মতিঝিল থানা ভবনের কাছে শনিবার বিক্ষোভ করে জামায়াত শিবিরের নেতাকর্মীরা। ককটেল ছোড়া হয় পুলিশের উপর। সংঘর্ষে আহত হয় পুলিশ সহ ১৪ জন। সে সময় গ্রেপ্তার ৫৭ নেতাকর্মী সহ জামায়াত শিবিরের ৬০০ নেতাকর্মী সমর্থকের বিরুদ্ধে মামলা দিয়েছে পুলিশ। তাদের বিরুদ্ধে বিস্ফোরক ব্যবহার, সরকারি কাজে বাধা দেয়া, হত্যা চেষ্টা সহ অজামিনযোগ্য ধারায় অভিযোগ আনা হয়েছে। সকালে মগবাজার সেন্টার পয়েন্ট আবাসিক এলাকার একটি মেসবাড়িতে তল্লাশি চালায় রমনা থানা পুলিশ। গ্রেপ্তার করে ইসলামী ছাত্র শিবিরের ৮ নেতাকর্মীকে। তারা সকলে ইসলামী ছাত্র শিবিরের সক্রিয় সদস্য এবং ঢাকা মহানগরীতে বিভিন্ন ইভেন্টে যে পুলিশের সাথে
সংঘর্ষ হয়েছে, সেই সংঘর্ষের সাথে তারা সম্পৃক্ত বলে প্রাথমিকভাবে আমাদের কাছে স্বীকার করেছে। ওই বাসা থেকে পুলিশ উদ্ধার করে রাষ্ট্র ও সরকার বিরোধী ব্যানার, প্রচারপত্র, লিফলেট ও বইপত্র। রাজধানীতে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে ওই মেসবাড়ির গোপন বৈঠক থেকে পরিকল্পনা করা হতো দাবি পুলিশের। কারা কারা অর্থায়ন করতেছে অথবা এদের অন্য কোনো উদ্দেশ্য ছিল না, এ সকল বিষয় নিয়ে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে। রমনার গাড়ি পোড়ানো মামলায় গ্রেপ্তার দেখিয়ে পুলিশ আদালতে পাঠিয়েছে শিবির নেতাকর্মীদের। এনামুল কবির রূপম, চ্যানেল আই, ঢাকা। আশুলিয়ায় বন্ধ ঘোষণা করা পোশাক কারখানা খুলে দেওয়া এবং বেতন ভাতা বাড়ানোর দাবিতে আবারও বিক্ষোভ করেছে শ্রমিকরা। শ্রমিক পুলিশ দফায় দফায় সংঘর্ষে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। আহত হয় 50 জনের বেশি। সভার প্রতিনিধি জাকির হাসানের পাঠানো তথ্য তোলা ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। আশুলিয়া শিল্পাঞ্চলে টানা 6 দিন শ্রমিক বিক্ষোভের পর বিজেএমইএ এবং বিকেএমইএ এর সিদ্ধান্তে সকল কারখানা বন্ধ হয়ে যায়। প্রতিবাদে শ্রমিকরা সড়ক অবরোধ করে গাড়ি ভাঙচুর চালায়। শুরু হয় শ্রমিক পুলিশ ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ। লাঠিচার্জ করে পুলিশ। টিয়ার সেল ও রাবার বুলেটও ছোড়ে পুলিশ। শ্রমিকরা ইটপাটকে নিক্ষেপ করে। টাকা দিত 250 করে হাজিরা, এই টাকাটা দেয় না। আর এখন ডিউটি বাড়ছে, ডিউটি বেশি করে, কিন্তু মালের রেট কম দেয়। আগে ঠিক আছে, তারা আগে লাভ করছে, এখন লাভ করে না। এটা সরকারে কিন্তু বলতেছে যে উস্কানি, শুধু শ্রমিকের গায়ে বাজলে উস্কানি বলে, কিন্তু শ্রমিকের যে কি বলছে বর্তমান বাজার যে বাড়তি মাল, বাড়তি সব কিছু হঠাৎ করে আন্দোলন করলে সব পিছনে কেউ উস্কানি দেয়, এটা ঠিক না। শ্রমিকের কথা না ভাববে, কেবল তারাও নিজেদের কথাই ভাবে। আগে যে নিয়ম কানুন ছিল, এই নিয়ম কানুনটা আরো বন্ধ করে দিচ্ছে তারা। এখন আমাদের দাবি হলে এই নিয়ম কানুনগুলো তিনি চালু করে, আর আমাদের যে একটা বেতন ছিল এই বেতনটা তিনি একটু বাড়ায়। সব ধরনের পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কঠোর অবস্থার কথা জানিয়েছে পুলিশ। মালিক এবং শ্রমিকদের সম্পর্ক উন্নয়নের ভিত্তিতে গার্মেন্টস সেক্টরটাকে স্বাভাবিক রাখা আমাদের জন্য জাতীয়ভাবেই সবার জন্য জরুরি। সাভার এবং আশুলিয়া ঢাকা ইপিজেডের কার্যক্রম স্বাভাবিক রয়েছে। ওইসব এলাকায় অতিরিক্ত পুলিশ ও র্যাব মোতায়েন রয়েছে। ন্যাশনাল ডেস্ক, চ্যানেল আই। আশুলিয়ার সব বন্ধ গার্মেন্টস কারখানা খুলে দেওয়ার দাবি জানিয়েছে গার্মেন্টস শ্রমিক সংগ্রাম পরিষদ। সংবাদ সম্মেলনে পরিষদের সমন্বয়ক অ্যাডভোকেট মাহবুবুর রহমান ইসমাইল বলেন, কারখানা বন্ধ করে বিজিএমইএ সঠিক সিদ্ধান্ত নেয়নি, এতে শ্রমিক অসন্তোষ আরও বাড়বে। শ্রমিকদের ন্যূনতম মজুরি 7,000 টাকা, 50% মহার্ঘ ভাতা প্রদান এবং অবাধ ট্রেড ইউনিয়ন বাস্তবায়নের দাবি জানান তিনি। সংবাদ সম্মেলনে জানানো হয়, দাবি আদায়ে 20 জুন শ্রম মন্ত্রণালয়, 24 জুন নারায়ণগঞ্জের বিকেএমইএ অফিস এবং 26 জুন ঢাকায় বিজিএমইএ এর অফিসে স্মারকলিপি দেওয়া হবে। গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলার জন্য বিরোধী দলকে দায়ী করেছেন বন ও পরিবেশ মন্ত্রী হাসান মাহমুদ। সংসদে বাজেট আলোচনায় তিনি বলেছেন, অর্থনীতির চাকাকে আটকে দিতে বিরোধী দল ষড়যন্ত্র করছে। শিক্ষামন্ত্রী জানিয়েছেন, এমপিও ভুক্তির অর্থ ঠিকভাবে খরচ হয় না। এ ব্যাপারে ব্যবস্থা নেয়ার কারণে প্রায় 8,000 মামলা বিচারাধীন রয়েছে। দেবাশিস রায় রিপোর্ট। 2012-13 অর্থবছরের বাজেট আলোচনায় অংশ নিয়ে মহাজোটের সংসদ সদস্যরা মন্ত্রণালয় ভিত্তিক বাজেটের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। বিশেষ করে নিজেদের নির্বাচনী এলাকার শিক্ষা প্রতিষ্ঠানগুলোর এমপিও ভুক্তির দাবিও আসে তাদের বক্তব্যে। আলোচনায় অংশ নিয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ কিছু ক্ষেত্রে এমপিওর টাকা ঠিকভাবে খরচ না হওয়ার অভিযোগ আনেন। তারপরও সংসদ সদস্যদের দাবি বিবেচনা করে এমপিও ভুক্তির জন্য আলাদা বরাদ্দ দাবি করেন তিনি। শুধু এমপিও ভুক্ত শিক্ষকদের জন্য আমাদের বেতন দিতে হয় 5,500 কোটি টাকা, এবং দেখা যাচ্ছে যে এই অর্থটাও আমাদের ঠিকমতো সব জায়গায় ব্যয় করা হয় না। আমরা অনেক জায়গায় ছাত্র কম, 1 জন ছাত্র 8 জন শিক্ষক, আমরা সেটা কেটে দিয়েছি। আমাদের বিরুদ্ধে মামলা, হাইকোর্টে আমাদের বিরুদ্ধে এখন 8,000 মামলা মাননীয় স্পিকার, শুধুমাত্র এই কারণে যে আমরা যারা অন্যায়ভাবে বা নিয়ম বহির্ভূতভাবে এই টাকা ব্যয় করছেন তাদের বিরুদ্ধে আমরা অ্যাকশন নেই, সেই কারণে আমরা মামলা লড়তেই শেষ। বাজেট নিয়ে বিভিন্ন টকশোতে সরকারের সমালোচকদের বক্তব্যের বিরোধিতা করেন সরকার দলীয় কয়েকজন সদস্য। বিরোধী দলীয় নেতার বাজেট ভাবনার কড়া সমালোচনা করেন বন ও পরিবেশ মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। আজকে গার্মেন্টস শিল্পে যে বিশৃঙ্খলা, এই বিশৃঙ্খলার সাথে বিরোধী দল যুক্ত,
যারা সম্প্রতি জেল থেকে জামিন নিয়ে বেরিয়েছে তারাও যুক্ত। তারা অগ্রগতির চাকা, যেটাকে মাননীয় প্রধানমন্ত্রী ধাবমান চাকায় পরিণত করেছেন, সেই চাকাকে আবার ঘূর্ণায়মান চাকায় পরিণত করতে চায় বলে তারা আজকে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। ব্যবসায়ী কারসাজি নিয়ন্ত্রণে এদিন সংসদে পাশ হয়েছে প্রতিযোগিতা বিল 2012। বাণিজ্যমন্ত্রী জিএম কাদের দাবি করেছেন, এই আইন কার্যকর হলে ব্যবসায়ীরা আর ইচ্ছেমতো দাম বাড়াতে পারবেন না। দেবাশিস রয়, চ্যানেল আই, ঢাকা। সরকার বিরোধী আন্দোলন চাঙ্গা করতে জেলায় জেলায় সর্বদলীয় সংগ্রাম কমিটি করার ঘোষণা দিয়েছে বিএনপি। 18 দলের বিক্ষোভ সমাবেশে কেন্দ্রীয় নেতারা অভিযোগ করেন, জনগণ ও বিরোধী দলের দাবি উপেক্ষা করে দেশের অর্থনীতি, আইন শৃঙ্খলা সহ সবকিছু ধ্বংস করে দিয়েছে সরকার। রিজওয়ান কাদেরের রিপোর্ট। বিরোধী দলীয় নেতা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া 11 জুনের সমাবেশে জানিয়েছিলেন, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলন চালিয়ে গেলেও সরকারকে সময় দিতে চান তারা। হার্ড লাইনে না গিয়ে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেন তিনি। সারা দেশে কর্মসূচির অংশ হিসেবে রাজধানীতে 18 দলের বিক্ষোভ সমাবেশ। নেতারা বলেন, জনগণকে দেওয়া ওয়াদা পূরণ না করার পাশাপাশি 3.5 বছরে প্রতিটি ক্ষেত্রেই ব্যর্থ হয়েছে সরকার। দুমাস পেরিয়ে গেলেও বিএনপির সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলীর সন্ধান না পাওয়ার প্রতিবাদে প্রতীকী অনশনে বিএনপি নেতারা বলেন, রাজপথে আন্দোলনের মধ্য দিয়েই অন্যায়ের জবাব দেয়া হবে। যদি ফেরত না দেন, তার একটা জবাব আছে, এই জবাবটা পাবেন রাজপথে। এবং এই জবাবটা হলো এই যে যতদিন পর্যন্ত এই ইলিয়াস আলী সহ নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন ব্যবস্থা না করবেন, ততদিন এই আন্দোলন চলবে। জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলনের মধ্য দিয়েই সরকারের ক্ষমতা পাকাপোক্ত করার ষড়যন্ত্র রুখে দেওয়ার কথা বলেছে বিরোধী দল। রিজওয়ান কাদের, চ্যানেল আই, ঢাকা। দেশের সব অঞ্চলে রপ্তানিমুখী শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলার উপর গুরুত্ব আরোপ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী কার্যালয়ে বাংলাদেশ বেসরকারি রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল গভর্নর্স বোর্ড সভায় কথা বলেন প্রধানমন্ত্রী। 17তম এই বোর্ড সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী। সভায় বিভিন্ন বোর্ডের সদস্য এবং মন্ত্রীরা উপস্থিত ছিলেন। সংবাদে নিচ্ছি খানিকক্ষণে ইস্টার্ন ব্যাংক বিরতি, আর বিরতির পর অন্যান্য সংবাদের সাথে জানিয়ে ফিরছে। মিশরের প্রেসিডেন্ট নির্বাচনে দ্বিতীয় দফা ভোট গ্রহণ, ভোটারদের মাঝে ভোট নিয়ে আগ্রহ কম। বিরতির পরে আবার আমন্ত্রণ, দেখছেন চ্যানেল আই সংবাদ। পবিত্র লাইলাতুল মেরাজ আজ। সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের নবুয়তি জীবনের অন্যতম অলৌকিক ও তাৎপর্যপূর্ণ ঘটনা মেরাজ। মদিনায় হিজরতের আগে মক্কায় অবস্থানের সময় 26 রজব দিবাগত রাতে তিনি আল্লাহর পাঠানো বাহনে চড়ে মিরাজে যাওয়ার মধ্য দিয়ে মহান আল্লাহ রাব্বুল আলামিনের সাক্ষাৎ লাভ করেন। মিরাজে গিয়ে আল্লাহর কাছ থেকে 5 ওয়াক্ত নামাজের আদেশ সহ ইসলামী সমাজ পরিচালনার বিধিবিধান নিয়ে আসেন মহানবী। বিশ্বের মুসলমানদের কাছে এই মেরাজের রাত বিশেষ গুরুত্বের। মসজিদগুলোতে বিশেষ আলোচনা, দোয়া ও ইবাদত বন্দেগীর আয়োজন করা হয়েছে। এবার অগ্রণী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড চট্টগ্রাম সংবাদ। চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের 2 বছর পূর্তি উপলক্ষে সিটি মেয়রের বাসভবন এবং কর্পোরেশন মিলনায়তনে খতমে কোরআন, দোয়া ও মিলাদ মাহফিল হয়েছে। এসব কর্মসূচিতে সিটি মেয়র মোহাম্মদ মঞ্জুর আলম, কাউন্সিলর, কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং চট্টগ্রামের বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। এবার সোশ্যাল ইসলামী ব্যাংক বিশেষ সংবাদ। যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যালিফোর্নিয়ার সান দিয়েগো সমুদ্র সৈকতে হয়ে গেল কুকুরের জমকালো সার্ফিং প্রতিযোগিতা। যুক্তরাষ্ট্রের বিভিন্ন এলাকায় প্রায় 50টি প্রশিক্ষিত কুকুর এতে অংশ নেয়। চোখ ধাঁধানো সার্ফিং করে যুগ্ম চ্যাম্পিয়ন হয় অস্ট্রেলীয় প্রজাতির কুকুর কেলপা এবং অ্যাবি গার্ল।
কুকুর দুটির মালিক মাইকেল ভি পেয়েছেন বিশেষ পুরস্কার এবং দারুণ খুশি তিনি। সপ্তমবারের মতো এই প্রতিযোগিতা উপভোগ করতে দেশের বিভিন্ন অঞ্চল থেকে জড়ো হন বিনোদন প্রেমীরা। এবারে শাহজালাল ইসলামী ব্যাংক আন্তর্জাতিক সংবাদ। মিশরে প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় ও শেষ দিনের ভোট গ্রহণ চলছে। পার্লামেন্ট বিলুপ্ত করার রুলিং এর দুদিন পর চলছে দ্বিতীয় দফার এই ভোট। প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রথম দফায় ভোটাভুটিতে দুই শীর্ষ প্রতিদ্বন্দ্বী মুসলিম ব্রাদারহুড প্রার্থী মোহাম্মদ মোরসি এবং হোসনি মোবারকের প্রধানমন্ত্রী আহমেদ শফিক। মুসলিম ব্রাদারহুড প্রার্থী বিমান বাহিনীর সাবেক প্রধান আহমেদ শফিককে বয়কট করতে ভোটারদের আহ্বান জানান। বলেন, শফিক বিজয়ী হলে সামরিক বাহিনীর বিরুদ্ধে মিশরের আন্দোলন বৃথা যাবে। এবারে স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড অর্থনীতি সংবাদ। জেন্ডার বাজেট থাকলেও তা বিচ্ছিন্নভাবে আছে, সিস্টেমেটিক ব্যবস্থায় নেই বলে অভিযোগ অর্থনীতিবিদদের। গত 2 দশকের অর্থনৈতিক উন্নয়নে নারী অর্ধেক ভূমিকা রেখেছে উল্লেখ করে গণমাধ্যম ব্যক্তিত্বরা বাজেটে নারীর জন্য বিশেষ বরাদ্দের আহ্বান জানিয়েছেন। শাকির আদনানের রিপোর্ট। রাজধানীর সিডাপে বাংলাদেশ মহিলা পরিষদ আয়োজিত জাতীয় বাজেটে জেন্ডার সংবেদনশীল বাজেট বরাদ্দ, পরিবীক্ষণ এবং মূল্যায়ন নিয়ে আলোচনা। মূল প্রবন্ধ উপস্থাপনা জানানো হয় এই বছর জেন্ডার বাজেটের বরাদ্দ কমেছে। 2012-13 অর্থ বছরে মোট বাজেটের 26.26% রয়েছে জেন্ডার বাজেট, কিন্তু 2011-12 অর্থ বছরে ছিল 26.4%। এবছর 25টা মিনিস্ট্রি জেন্ডার বাজেটিং করেছে এবং সেই রিপোর্টটা সরকার প্রতিবেদন হিসেবে আমাদের হাতে দিয়েছে। বক্তারা বলেন, জেন্ডার বাজেট নিয়ে বাজেটে সুনির্দিষ্ট কোনো পরিকল্পনা বা প্রস্তাবনা নেই। প্রকল্প তৈরির পর সেই সব প্রকল্পে কারা সুবিধা পাচ্ছেন, বিশেষ করে নারীদের জন্য কোনো সুবিধা থাকছে কিনা তা মনিটরিং করা প্রয়োজন বলে মত দেন তারা। আমরা তো ইনফ্লেশনের এবং ডোমেস্টিক যে ফাইন্যান্সিং করা হচ্ছে ঋণ সূত্রের মাধ্যমে, সেটারও একটু জেন্ডার ইমপ্যাক্ট দেখা দরকার। যে অর্থ বরাদ্দের বিষয়টা একেবারেই গুরুত্বপূর্ণ না সেটা না, অর্থ বরাদ্দ একটি বিশেষ গুরুত্বপূর্ণ বিষয়, কারণ এটার জন্য আমাদের দীর্ঘ সময় আন্দোলন করতে হয়েছে। গণমাধ্যম ব্যক্তিরা বললেন, কৃষিতে নারীদের অধিকার অর্ধেক। কৃষির পাশাপাশি এর উপখাতগুলো যেমন ফিশারিজ, পোল্ট্রি এবং ডেইরি শিল্পকেও উন্নয়নের অগ্রযাত্রায় সামিল করতে হবে। বাংলাদেশের গত 2 দশকে যে অর্জনগুলো হয়েছে, অর্থনৈতিক প্রবৃদ্ধি হয়েছে, তার পেছনে মহিলাদের একটা বিশাল ভূমিকা আছে, বিন্দু মাত্র সন্দেহ করার কোনো অবকাশ নেই। এবং এই যে উন্নয়নটা হয়েছে, এই উন্নয়নের অর্ধেক ভাগিদার বাংলাদেশের। যদি তাই হয় তাহলে বাজেটে জেন্ডার সংবেদনশীলতা বা বাজেটে জেন্ডারের ইস্যুগুলো অবশ্যই খুব আক্ষরিকভাবে মাথায় রেখে আমাদের এগোনো উচিত। জানানো হয়, গত 1 দশকে কৃষিতে নারীর অংশগ্রহণ বেড়েছে 103%, তবে পুরুষের অংশগ্রহণ কমেছে 2%। শাকির আদনান, চ্যানেল আই, ঢাকা। এবারে পূবালী ব্যাংক লিমিটেড কৃষি সংবাদ। দাতা গোষ্ঠীর কথা না শুনে কৃষিবিদদের নিজেদের পরামর্শ অনুযায়ী কাজ করার নির্দেশ দিয়েছেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী। বেসরকারি খাতের হাইব্রিড যাচাই বাছাই ছাড়া ব্যবহার না করে দেশীয় হাইব্রিড ব্যবহারেরও পরামর্শ দেন তিনি। রুকসানা আমিনের রিপোর্ট। বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল BARC-তে দক্ষিণবঙ্গের কৃষি উন্নয়নে কৃষি মন্ত্রণালয় এবং FAOর প্রস্তাবিত মহাপরিকল্পনা নিয়ে কৃষিবিদদের কর্মশালা। মহাপরিকল্পনা বাস্তবায়ন না করে কনসালটেশনের জন্য কোনো অর্থ ছাড় হবে না বলে জানান কর্মশালার প্রধান অতিথি কৃষিমন্ত্রী। খয়রাত করা বা কনসালটেন্সি আমাদের মধ্যে একটু কমা ভালো, নিজেদের চিন্তা, বুদ্ধি ইত্যাদির দ্বারা পরিচালিত হওয়াটা আমাদের নিজেদের জন্যই দরকার, নিজেদের স্বার্থে দরকার। চাল ডাল হামারা মেজবান তুমারা, আমি এইভাবে মানে এই ধরনের নীতি আমাদের কোনো প্রজেক্ট ইমপ্লিমেন্ট করার বেলায় হওয়া উচিত না। দক্ষিণাঞ্চলে ভুট্টার আবাদ বাড়ানো এবং আরও বেশি লবণ সহিষ্ণু ফসল উৎপাদন নিয়ে গবেষকদের কাজ করার আহ্বান জানিয়েছেন কৃষিমন্ত্রী। যে কোনো প্রাইভেট সেক্টর আনবে হাইব্রিড, কিন্তু তারা 3 বছর আমাদের
পর্যবেক্ষণে থেকে ট্রায়াল দেবে এবং ইফ ইট ইজ প্রুভ টু বি সুটেবল, এটা যদি সেই আমাদের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয়, তখনই ওই ভ্যারাইটিটা নিয়ে তারা মার্কেটিংয়ে যেতে পারবে। কিন্তু আমরা তারপরে আর কন্টিনিউ করি নাই। বরেজি যেখানে ছিল না সেখানে যাহা ইচ্ছা তাহা, যে খুশি তাই যা কিছু আনছেন, তার জন্য কিছুটা হাইব্রিডের ব্যাপারে কিছু কিছু সময় এখনো যে প্রতারিত হচ্ছে না তা না। মহাপরিকল্পনা বাস্তবায়নে উন্নয়ন সহযোগীদের পাশাপাশি বেসরকারি খাতকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন পানি সম্পদ মন্ত্রী রমেশ চন্দ্র সেন এবং মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস। রোকসানা আমিন, চ্যানেল আই, ঢাকা। এবারে প্রকৃতি সংবাদ। আমাদের দেশে চাষ করা বা বন্য অবস্থায় পাওয়া যায় বিভিন্ন ধরনের অর্কিড ও ক্যাকটাস। ঘর সাজানোর পাশাপাশি এদের আছে পরিবেশগত গুরুত্ব এবং ঔষধি গুণাগুণ। দেখুন অর্কিড এবং ক্যাকটাস নিয়ে একটি প্রতিবেদন। আকর্ষণীয় রং ও গঠনের জন্য সৌন্দর্য পিয়াসী মানুষের কাছে অর্কিড ও ক্যাকটাস বেশ জনপ্রিয়। আমাদের দেশের বর্ণিল ফুলের রাজ্যে একটা বড় অংশ দখল করে আছে বিভিন্ন ধরনের অর্কিড। সারা বছর ধরেই কিছু না কিছু অর্কিডের ফুল পাওয়া যায়। এরা অন্যান্য ফুলের চেয়ে বেশি সময় সতেজ থাকে বলে গৃহসজ্জায় ব্যবহৃত হচ্ছে বিভিন্ন প্রজাতির নয়নাভিরাম অর্কিড। বনভূমি সহ দেশের বিভিন্ন অঞ্চলের পুরনো গাছগুলোতে বুনো অর্কিড দেখা গেলেও জনপ্রিয়তার কারণে এখন বাণিজ্যিকভাবে অর্কিডের চাষ হচ্ছে। অর্কিড চাষের মাধ্যমে বেশ কিছু কর্মসংস্থানও সৃষ্টি হচ্ছে। মরু অঞ্চলের উদ্ভিদ হলেও এদেশে ক্যাকটাস বেশ পরিচিত একটি উদ্ভিদ। কাঁটাযুক্ত পুরো কাণ্ডের বিভিন্ন আকারের ক্যাকটাস এদেশে পাওয়া যায়। সৌন্দর্যবর্ধন ছাড়াও অর্কিড ও ক্যাকটাসের বেশ কিছু ঔষধি গুণাগুণ আছে। বিজ্ঞানভিত্তিক গবেষণা ও সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি রক্ষা করা সম্ভব মূল্যবান এই প্রাকৃতিক সম্পদ। অর্কিড ও ক্যাকটাস নিয়ে বিস্তারিত প্রতিবেদন দেখবেন আজ রাত 11:30 প্রকৃতি ও জীবন অনুষ্ঠানে। এবারে এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। এবারে রাজধানী ও রাজধানীর বাইরের বাণিজ্যের খবর নিয়ে দেখুন একটা ডেস্ক রিপোর্ট। অফশোর ব্যাংকিং চালু করেছে এক্সিম ব্যাংক। ব্যাংকের মতিঝিল শাখায় কার্যক্রমে উদ্বোধন করেন ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফরিদ উদ্দিন আহমদ। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে কনজুমার নাইটের আয়োজন করে ইস্টার্ন ব্যাংক। প্রধান অতিথি ছিলেন ব্যাংকের চেয়ারম্যান এম গাজীউল হক। বিশেষ অতিথি ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আলী রাজা ইফতেখার। ডাচ বাংলা ব্যাংকের মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টের মাধ্যমে কর্মকর্তা কর্মচারীদের বেতন দেবে প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স। চুক্তিতে সই করেন ডাচবাংলা ব্যাংকের এমডি কে এস তাবরেজ এবং প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্সের এমডি এম এ করিম। ভিসা সিগনেচার কার্ড এনেছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক। কার্ডের উদ্বোধন করেন ব্যাংকটির নির্বাহী কর্মকর্তা জিম ম্যাককেইন। হেড অব কনজুমার ব্যাংকিং সন্দীপ বোস এবং হেড অব কার্ডস গীতাঙ্ক দত্ত উপস্থিত ছিলেন। পুরনো ঢাকার ওয়াইজঘাটে ইসলামী ব্যাংকের 270তম শাখা চালু হয়েছে। উদ্বোধন করেন ব্যাংকের ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মুস্তাফা আনোয়ার। উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুল মান্নান। চুয়াডাঙ্গায় মার্কেন্টাইল ব্যাংকের 76তম শাখা চালু হয়েছে। উদ্বোধন করেন ব্যাংকের চেয়ারম্যান আব্দুল জলিল এমপি। উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী এ কে এম শহীদুল হক এবং অন্যরা। সিলেটে পপুলার লাইফ ইন্স্যুরেন্সের অর্ধবার্ষিক ক্লোজিং প্রস্তুতি সভা এবং মৃত্যু দাবির চেক হস্তান্তর করা হয়েছে। প্রধান অতিথি ছিলেন কোম্পানির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ইউসুফ আলী মৃধা। ফেয়ার অ্যান্ড লাভলি ম্যাক্স ফেয়ারনেস কনফারেন্স, যার গাড়ি তার অফারের 7ম সপ্তাহের বিজয়ী নোয়াখালীর মোহাম্মদ মহিউদ্দিন এবং 8ম সপ্তাহের বিজয়ী যশোরের মোহাম্মদ আমিরুল ইসলাম পেয়েছেন প্রোটন ব্র্যান্ডের গাড়ি। এমটিভি মাস্টার্স অব আইডিয়েশন প্রতিযোগিতা করেছে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের বিজনেস ক্লাব ইয়ং এন্টারপ্রিনিয়র সোসাইটি। প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর হাফিজ জিএস সিদ্দিকী। ফার্মল্যান্ড প্রিমিয়াম ঘি বাজারে এনেছে নিউজিল্যান্ড ডেয়ারি। মগবাজার আগড়ায় বাজারজাত উদ্বোধন করেন নিউজিল্যান্ড ডেয়ারির ব্যবস্থাপনা পরিচালক এস এ মল্লিক। যাযাবর মিন্টু, চ্যানেল আই। জানিয়ে দেব আইসিবি ইসলামিক ব্যাংক বৈদেশিক মুদ্রা বিনিময় হারের খবর।
মার্কিন ডলার 82 টাকা 25 পয়সা, ব্রিটিশ পাউন্ড 129 টাকা 53 পয়সা, ইউরো 104 টাকা 62 পয়সা, অস্ট্রেলিয়ান ডলার 83 টাকা 39 পয়সা, সিঙ্গাপুর ডলার 65 টাকা 10 পয়সা, মালয়েশিয়ান রিঙ্গিত 26 টাকা 17 পয়সা, ইউএই দিরহাম 22 টাকা 50 পয়সা, কুয়েতি দিনার 295 টাকা 18 পয়সা এবং সৌদি রিয়াল 22 টাকা 4 পয়সা। জানিয়ে দিব বেসিক ব্যাংক তথ্য প্রযুক্তি সংবাদ। সাইবার অপরাধ প্রতিরোধে একটি ওয়েবসাইট খুলেছে বাংলাদেশ কম্পিউটার সিকিউরিটি ইনসিডেন্ট রেসপন্স টিম। অপরাধ প্রতিরোধে সহায়তা, পরামর্শ ও বিশেষ তথ্য ভান্ডার তৈরির লক্ষ্যেই এটা করা হয়েছে। ইথিওপিয়ায় ভিওআইপি ব্যবহার করলে সর্বোচ্চ 15 বছরের সাজা ঘোষণা করেছে দেশটির সরকার। গুগল ভয়েস, স্কাইপি ও যে কোনো ধরনের ভিডিও চ্যাট এই নিষেধাজ্ঞার অন্তর্ভুক্ত। অ্যাপলের এয়ারপ্লে সুবিধা সম্বলিত কম্পিউটার মনিটর এনেছে এওসি। এতে আইফোন যুক্ত করে প্লাগ অ্যান্ড প্লে প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ভিডিও এবং ছবি সরাসরি দেখা যাবে। সময় হলো আবারও ইস্টার্ন ব্যাংক বিরতির পরে অন্যান্য সংবাদের সাথে আরো জানিয়ে ফিরব। বগুড়ায় অ্যানথ্রাক্স রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি 9 জন, 2 শিশুর অবস্থা গুরুতর। দর্শক, আপনারা আছেন চ্যানেল আই সংবাদের সাথে। বিরতির পর আরও একবার আমন্ত্রণ। প্রস্তাবিত বাজেট উচ্চাভিলাষী নয় এবং মূল্যস্ফীতি সহনশীল মাত্রায় থাকবে বলে মনে করছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মোহিত। বাজেট নিয়ে রাজনীতিবিদ, সুশীল সমাজ এবং তরুণদের ভাবনা বিষয়ে সংলাপে তিনি বলেন, বৈদেশিক সাহায্যেও কোনো সমস্যা হবে না। তবে বাজেটে কালো টাকা সাদা করার প্রস্তাবের সমালোচনা করে আলোচকরা বলেন, সরকারের এই সিদ্ধান্তের ফলে বৈধ করদাতারা নিরুৎসাহিত হবেন, দুর্নীতিও বাড়বে। বাজেট ঘাটতি মেটাতে ব্যাংক থেকে ঋণ নেওয়া হলে তারল্য সংকট প্রকট হবে বলে আশঙ্কা তাদের। বগুড়ায় সদর উপজেলার শাখারিয়ায় অ্যানথ্রাক্স রোগে আক্রান্ত হয়েছে শিশুসহ 9 জন। স্থানীয় মোহাম্মদ আলী হাসপাতালের জরুরি বিভাগ জানিয়েছে, হাসপাতালে যাদের ভর্তি করা হয়েছে তাদের মধ্যে 2 শিশুর অবস্থা গুরুতর। স্থানীয় বাসিন্দারা জানান, কিছুদিন আগে ওই এলাকায় একটি রোগাক্রান্ত গরু জবাইয়ের পর যারা এর মাংস কাটার কাজ করেছে তাদের কয়েকজনের শরীরে এ রোগের লক্ষণ দেখা দেয়। পরে শিশুসহ অন্যদের মাঝেও তা ছড়িয়ে পড়ে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে চট্টগ্রাম মহানগর বিএনপি। সমাবেশে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, সভাপতিত্ব করেন আব্বু সুফিয়ান, বক্তৃতা করেন নগর সাধারণ সম্পাদক ডাক্তার শাহাদাত হোসেন, এম নাজিমুদ্দিন, জাহাঙ্গীর আলম এবং অন্যরা। পরে বিক্ষোভ মিছিল বের করা হয়। মুক্তিযোদ্ধা, প্রতিবন্ধী এবং দুস্থদের বিনামূল্যে ফিজিওথেরাপি দেওয়ার জন্য ফিজিওথেরাপিস্ট মোহাম্মদ আলতাফ হোসেনকে সংবর্ধনা দিয়েছেন ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজির শিক্ষার্থীরা। বিশেষ অতিথি ছিলেন ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নূরজাহান বেগম। চিকিৎসা সেবা ও সামাজিক কর্মকাণ্ডে বিশেষ অবদানের জন্য আতাউল গনি ওসমানী ও কাজী নজরুল ইসলাম স্মৃতি স্বর্ণপদক পান হেলথ টেকনোলজির 3য় বর্ষের ছাত্র আলতাফ হোসেন। বাংলাদেশ তথ্য কমিশনের প্রধান মোহাম্মদ জমির বলেছেন, দেশে এখন অবাধ তথ্য প্রবাহের সুযোগ সৃষ্টি হয়েছে। কক্সবাজারের প্রশিক্ষণে মানোন্নয়ন ও প্রযুক্তির ব্যবহার শীর্ষক 5 দিনের কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে তিনি বলেন, এই ধারা অব্যাহত থাকলে বাংলাদেশ বিশ্বের অনেক দেশের কাছে দৃষ্টান্ত হবে। প্রশিক্ষণে 17টি জাতীয় ও আন্তর্জাতিক সংস্থা 23 জন প্রতিনিধি অংশ নেন। আবার নিচে ইস্টার্ন ব্যাংক বিরতির পর থাকছে প্রিমিয়ার লিগ ফুটবলে শেখ জামালের বিপক্ষে মুক্তিযোদ্ধার জয়, স্ট্রাইকার মিঠুনের জোড়া গোল। যাচ্ছে পরের সংবাদগুলোতে। সড়ক দুর্ঘটনা রোধ এবং সড়ক উন্নয়নে প্রধান বিরোধী দলের সহযোগিতা চেয়েছেন যোগাযোগ ও রেল মন্ত্রী ওবায়দুল কাদের। রেল ভবনে জাতীয় সড়ক নিরাপত্তা কাউন্সিলের সভায় বিভিন্ন মহাসড়কে ব্যাটারি চালিত যান চলাচল নিষিদ্ধ করার পরিকল্পনার কথাও জানান তিনি। সভায় অংশ নেন পরিবহন মালিক, শ্রমিক এবং বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানের নেতারা। প্রতিটি স্বাস্থ্যসেবা কেন্দ্রে রেসপন্স টিম গঠনের প্রস্তাব দিয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে পর্যাপ্ত পরিমাণে মাদক শনাক্তকারী যন্ত্র দেওয়ার দাবি জানান আলোচকরা।
এবারে ইলেকট্রা মার্ট টি20 ক্রিকেট আপডেট। প্রাণ আরএফএল টি20 ক্রিকেট টুর্নামেন্টে জিম্বাবুয়ের কাছে 11 রানের হার দিয়েই শুরু হলো বাংলাদেশের মিশন। হারারেতে জিম্বাবুয়ের 6 উইকেটে 154 রানের জবাবে টাইগাররা পুরো 20 ওভার ব্যাট করে 5 উইকেটে তুলেছে 143। মঙ্গলবার সাউথ আফ্রিকার বিপক্ষে মুশফিকদের পরের ম্যাচ। সাইদুর রহমান শামীমের রিপোর্ট। দুই ওয়ার্ম আপ ম্যাচে হারের ক্ষত নিয়ে হোস্ট জিম্বাবুয়ের সঙ্গে মূল টুর্নামেন্টের প্রথম ম্যাচ। জিম্বাবুয়েকে শুরুতেই চালকের আসনে বসালো ওয়ার্ম আপসের সেঞ্চুরিয়ান মাসাকাজ্জার তাণ্ডব। 34 বলে 3 ছক্কায় মাসাকাজ্জার 50, সব মিলিয়ে ম্যাচ জেতানো 62। 10 ওভারে 70 রান করা হোস্টদের স্কোরবোর্ডে শেষ 10 ওভারে আরও 84। টাইগারদের পক্ষে বল হাতে সফল অভিষিক্ত পেসার আবুল হাসান 4 ওভারে 37 রানে নিয়েছেন 2 উইকেট। কঠিন চ্যালেঞ্জের মোকাবেলায় বাংলাদেশের শুরুটা আপাত দৃষ্টিতে খারাপ নয়। ওপেনিং পার্টনারশিপে 61, তবে যে ঝড়ো ব্যাটিং দরকার ছিল তা হয়নি। তামিম 35 বলে 38 করলেও আশরাফুল 28 বলে 22। পরে জিয়ার 22 বলে 23 আর নাসিরের 15 বলে অপরাজিত 29 ব্যবধান কমিয়েছে, কিন্তু হার ঠেকাতে পারেনি। 24 বলে 50 কিংবা 6 বলে 19 রানের চ্যালেঞ্জ সামলাতে ব্যর্থ ভক্তদের স্বপ্ন দেখানো বাংলাদেশ। সাইদুর রহমান শামীম, চ্যানেল আই। এবারে গ্রামীণ ফোন খেলার খবর। গ্রামীণ ফোন বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে 3-0 গোলের জয় পেয়েছে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র। বঙ্গবন্ধু স্টেডিয়ামের বৃষ্টি ভেজা মাঠে 10 মিনিটের মাথায় দলকে প্রথম গোল উপহার দেন মারুফ। ভেজা মাঠে মুক্তিযোদ্ধার ফরওয়ার্ডরা ছিলেন খুবই আক্রমণাত্মক। নাসিরের দৃষ্টি নন্দন ব্যাক পাস থেকে 44 মিনিটে দলের পক্ষে দ্বিতীয় গোল করেন মিঠুন। এমিলি মামুনদের আক্রমণে দিশেহারা শেখ জামাল দ্বিতীয়ার্ধেও আর খেলায় ফিরে আসতে পারেনি। 4 বিদেশি ফরওয়ার্ডের ব্যর্থতায় মুখ থুবড়ে পড়ে তাদের মাঝের আক্রমণ। শেষ মিনিটে মিঠুন আবারও গোল করলে 3-0 গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে মুক্তিযোদ্ধা। ইউরো ফুটবলের জমজমাট আসরের মধ্যে মেসির পায়ের জাদু দেখল ফুটবল দুনিয়া। কোপা মুন্ডো মায়া 2012 প্রীতি ম্যাচে মেসি ম্যাজিকে মেক্সিকো অলস্টার্সের বিপক্ষে 5-3 গোলের জয় পেয়েছে মেসি অলস্টার্স। প্রথম থেকে কিছুটা এলোমেলো ফুটবল খেললেও প্রথমার্ধের শেষ দিকে জমে ওঠে ম্যাচটি। প্রথমার্ধে 3-1 গোলে এগিয়ে থাকা মেসি স্টার্স দ্বিতীয়ার্ধে আরও বেশি আক্রমণাত্মক ফুটবল খেলে। 53 মিনিটে মেক্সিকো অলস্টার্স একটি গোল পরিশোধ করলেও 68 মিনিটে মেসির গোলে আবারও এগিয়ে যায় মেসির দল। শেষ পর্যন্ত 5-3 ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে মেসিরা। খেলাটি সরাসরি সম্প্রচার করে চ্যানেল আই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, খেলাধুলার মান উন্নয়নে সব ধরনের ব্যবস্থা নেবে সরকার। প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশ জাতীয় মহিলা ক্রিকেট দলের প্রতিনিধিরা দেখা করতে এলে মহিলা ক্রিকেটারদের সাম্প্রতিক সাফল্যের প্রশংসা করে এ ধারা অব্যাহত রাখার পরামর্শ দেন প্রধানমন্ত্রী। দেশে 1 লাখেরও বেশি আসন বিশিষ্ট একটি ক্রিকেট স্টেডিয়াম নির্মাণে সরকারের পরিকল্পনার কথাও জানান তিনি। জানাবো আনন্দ আলো সাংস্কৃতিক সংবাদ। জার্মানির মিউনিকে বসছে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের 30তম আসর। 29শে জুন আয়োজন শুরু হয়ে শেষ হবে 7 জুলাই। 47টি দেশের অংশগ্রহণে উৎসবে দেখানোর জন্য বেছে নেওয়া হয়েছে 186টি চলচ্চিত্র। এবছর বাস্তবধর্মী ঘটনা নিয়ে তৈরি সিনেমাকে বেশি গুরুত্ব দেওয়া হবে। হলিউডের নামি দামি অনেক তারকায় হাজির হবেন উৎসবে। তবে তরুণ প্রজন্মের আগ্রহের কেন্দ্রবিন্দু হয়ে উৎসবে হাজির হবেন জনপ্রিয় অভিনেত্রী মেলানি গ্রিফিথ। এবছরের সিনে মেরিট অ্যাওয়ার্ড পুরস্কারটি দেওয়া হচ্ছে তাকেই। আর তাই গ্রিফিথ অভিনীত 4টি চলচ্চিত্র সামথিং ওয়াইল্ড, ওয়ার্কিং গার্ল, স্টর্মিং মানডে এবং টু মাচ দেখানো হবে মিউনিক উৎসবে। সংবাদের শেষ ভাগে আমরা সবশেষে সিটিসেল সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। মানবতা বিরোধী অপরাধে জামায়াত নেতা মীর কাশেম আলী গ্রেফতার, ট্রাইব্যুনাল থেকে ঠিকানা কারাগার। নাশকতার অভিযোগে জামায়াত শিবিরের 600 নেতাকর্মীর নামে মামলা,
গ্রেফতার আরও 8 জন। গার্মেন্টস কারখানা খুলে দেওয়ার দাবিতে আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত অর্ধশত। গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলার জন্য সংসদে বিরোধী দলকে দোষারোপ, অর্থনীতি ধ্বংস করার অভিযোগ বিএনপির। এবং টি-20 সিরিজের প্রথম ম্যাচে টাইগারদের পরাজয়, 61 রানের ওপেনিংয়ে ধীর গতির ব্যাটিং। দর্শক, চ্যানেলের সর্বশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল অপারেটর থেকে ডায়াল করুন 2626 নম্বরে। এই ছিল আজকের মতো চ্যানেলের সংবাদ। ধন্যবাদ, সবাইকে শুভেচ্ছা।